সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আমি অনুমিতা, ব্লগার অনুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো আলনাটা আমি পরিষ্কার করে নেব, সাথে হচ্ছে রুমটাও কিন্তু ডিপ ক্লিন করে নেব। আর এইভাবে কিন্তু একটু সময় নিয়ে কাজ করলে অনেক কাজ কিন্তু গুছিয়ে করা যায়। সময় বলতে টার্গেট নিয়ে কিন্তু কাজ করতে হবে, কারণ একসঙ্গে প্রত্যেকটা রুম কিন্তু ডিপ ক্লিন করা কখনোই পসিবল হয়ে ওঠে না। তাই চেষ্টা করতে হবে আজকে একটা কালকে একটা এইভাবে করার। তাহলে দেখবি যে নোংরাটাও যেমন কম হবে, সাথে সাথে কিন্তু খুব সহজে সব কিছু পরিষ্কারও হয়ে যাবে। দেখো এই শোকেসটার ওপরের থাকটাই কিন্তু শুধুমাত্র আমাদের, আর নিচের যত যাই কিছু আছে না কেন সব কিন্তু আমার ননদ, আমার শাশুড়ি মায়ের, ঠিক আছে। তো এর মধ্যে ওপরের থাকের মধ্যে যত জিনিসপত্র ছিল শীতকালের, আর যেগুলো আমাদের লাগে না, মানে সবসময় ইউজ করি না, সেই জিনিসপত্রগুলো বের করে নিলাম। এগুলো হচ্ছে ওপরের রুমে আমার শোকেসের মধ্যেই কিন্তু রেখে দেব। সাথে দেখো এখানে বাইকের একটা কভারও ছিল, সেটাও একটু পরিষ্কার করে নেব। মানে পরিষ্কার কভার শুধুমাত্র কিন্তু ভাঁজ করে নেব, সাথে শোকেসটাও আর আলনাটাও ভালো করে গুছিয়ে নেব। দেখো এখানেও কিন্তু একটা ভান্ডার আছে, আমি কিন্তু 3টে ভান্ডার রেখেছি। দুটো আমার ভাঙা ভান্ডার, একটা হচ্ছে আমার একদমই নতুন ভান্ডার। জানো তো এই ভান্ডারগুলো কিন্তু আমার অনেকটা কাজে দেয়। যখন নিচে জেরক্স করা হয় বা কিছু করা হয়, সেখান থেকে যাই টাকা পাই না কেন, সে 10 টাকা হোক 5 টাকা হোক, সেটা কিন্তু আমি ভান্ডারের মধ্যে রেখে দিই। তারপর উপরে যখন আমার মানি ব্যাগে কিংবা আমার পার্সে যেখানেই হোক না কেন টাকা থাকে, 10 টাকা 20 টাকা যাই হোক, সেটা কিন্তু আমি উপরের রুমে রেখে দিই, উপরের ভান্ডারে। মানে যখন যেখানে টাকা পাই তখন কিন্তু সেখানেই রেখে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি বলতো, এটা একটা কিন্তু সেভিংস, আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এইভাবে সেভিংস করে রাখলে কিন্তু ভবিষ্যতেও কাজে লাগে, কারণ ভান্ডার এমন একটা জিনিস সহজেই কিন্তু ভাঙা যাবে না। আর আমি কিন্তু টার্গেটই নিয়েছি 1 বছরের মধ্যে, সে 2000 হোক আর 4000 হোক, 1 বছরের মধ্যে আমি কোনো ভান্ডারেই কিন্তু খুলবো না। তো সেটাই কিন্তু ভেবে রেখেছি। এখানে দেখো ফ্রিজটাও কিন্তু ডিপ ক্লিন করছি না, কিন্তু ওপরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এত উঠোনের ধুলো আসে যে ঘরের মধ্যে না সমস্ত জিনিসগুলো ধুলো ধুলো হয়ে যায়, কেন জানি না। যেহেতু সামনে গাছটা একেবারেই কম, নেই বললেও চলে, তার জন্যই হয়তো ধুলোটা এত বেশি পরিমাণে। তো দেখো ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে মুছে নিয়েছি, এবার হচ্ছে এই সামনেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর ভালোই কিন্তু ঝড় শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু এত অসুবিধাও হচ্ছে। যদি আমার ভিডিওগুলো তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা ওদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, মা বেরিয়েছে অনেকক্ষণ হলো, তখন হচ্ছে ভালো করে না সূর্য ওঠেনি, মানে পরিষ্কার হয়নি, তখনই বেরিয়েছে। কিন্তু বললাম যে তুমি একটু লেট করেই যাও, সেই জন্য দেখো লেট করেই বেরিয়েছে। আর 8:20 যে বোর্ডটা আছে সেই বোর্ডটা কিন্তু ধরবে। আর এখন বাজে ওই 7টার কাছাকাছি, তো এখনই কিন্তু উঠে গেল। আর যেতে যেতে কিন্তু ওই বোর্ডটার টাইম হয়ে যাবে। তারপরে দেখো ঘরে এসে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, কারণ মা ছিল 2 দিন, তার জন্য কিন্তু অনেকটা আমার কষ্টটা কম হয়েছিল। যাই হোক, মা তো আর সবসময় থাকবে না, এখন রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি। উনুনে বেশ কয়েকদিন হলো রান্না করা হচ্ছে না সেভাবে, তো মা এসেছিল তখন একটু করেছিলাম, তারপর আর সেভাবে করা হচ্ছে না, কারণ ওই যে সময়ের অভাব প্রথমত, আর দ্বিতীয়ত শরীরটা এতটাই খারাপ যে একটু বেলা হওয়ার পরে না কোনো কিছুই ভালো লাগছে না, সেই জন্য কিন্তু করে উঠতে পারছি না। এদিকে দেখো একটা শাক ভাজা বসাবো, আর গতকালকের তরকারি ছিল, সেই তরকারিগুলোই কিন্তু এখন বের করে সকালের মতো খাওয়া হয়ে যাবে। তারপর আমি দুপুরের দিকে রান্না করব, আর সেটা হচ্ছে দুপুর আর রাত্রি দুবেলাতেই হয়ে যাবে। আর এখন শাকটা কিন্তু সকাল আর দুপুরের জন্যই করছি। আর অনেকগুলো তরকারি আমার কিন্তু এখনও ফ্রিজের মধ্যে আছে, গতকালকের তরকারি, তার আগের দিনের তরকারি, কারণ গতকালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য কিন্তু থেকেই গিয়েছিল। আর আজকে এটা তো শুক্রবারের ব্লগ। তো দেখো এখন হচ্ছে তেলের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। আর গ্রাম মানে বুঝতে পারছো যে শাক সবজি এগুলো কিন্তু থাকবেই, বেশ কিন্তু পাওয়া যায় শাক সবজিগুলো। আর অনেকটা সুবিধাই হয় যে শাক সবজিগুলো এভাবে পাওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ। তো এখানে দেখো
আমি হচ্ছে ভাতটাও কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। ফ্যানটা ঝাড়ার পরে আমি কিন্তু এইভাবেই ভাতের জলটা ঝরিয়ে নিই, তাতে করে কিন্তু অনেকটাই ভালো হয় ভাতটা, একদমই ঝরঝরে হয় ভাতটা, কিন্তু একদমই নষ্ট হয় না। আবার কি বলতো, আমি কিন্তু অর্ধেকটা ভাত রান্না করার পরে ফুটে ওঠার পরে কিন্তু আমি অফ করে রেখে দিই, তাহলে গ্যাসের খরচটা কিন্তু অনেকটাই কমে যায়। যদিও এটা বাড়ির চাল 2 সেদ্ধ করা, তারপরেও না একদমই না সেভাবে ফুট খায় না, অন্যান্য কেনা চালের মতো না বেশি ফুট খায় না, তাড়াতাড়ি করেই হয়ে যায়। ওদিকে শাকটা বসিয়ে দেখো রান্নাঘরটাও কিন্তু ডিপ ক্লিন করে নেব। তো এভাবে কিন্তু একটু সময় নিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই কাজ হয়ে যায়। ওদিকে রান্না বসিয়ে আমি কিন্তু এইভাবেই ঘরের কাজগুলো সেরে নিতে পারি, যেটা উনুনে করলে সত্যিই হয় না, কারণ উনুনের পাশেই কিন্তু বসে থাকতে হয়। তো সেই জন্য যখন আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি বা অন্যান্য রুমগুলোকে ডিপ ক্লিন করি, তখন এভাবেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু করতে থাকি, তাহলে সব কাজগুলো কিন্তু একসঙ্গে বা একই টাইমের মধ্যে হয়ে ওঠে। তো এখানে দেখো আমি কিন্তু এই বাস্কেটটার গায়ে কিন্তু এরকম কাপড় লাগিয়েছিলাম গত বছর, তারপরে কিন্তু আর শুধু সামনে একটু ছাড়া কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজনই পড়ে না, কারণ একটুও তেল চিটে কিন্তু আমার পড়েই না। যদিও আমাদের চিমনি নেই, তারপরেও কিন্তু তেল চিটে পড়ে না। যখন আমি কাপড়টা লাগাইনি তখন কিন্তু প্রচুর পরিমাণে কালো হয়ে যেত এই জিনিসটা, বাস্কেটটা হাত দেওয়াই যেত না। কিন্তু এখন সব সময় তো এটা নামানো থাকে কাপড়টা, সেই জন্যই কিন্তু তেল চিটেটা আর পড়েই না। ওই যে পরিষ্কার করে নিই মাঝে মধ্যে, ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিই, তাহলে আর কোনো অসুবিধাই হয় না। তোমরা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, কারণ সবার ঘরে তো আর চিমনি থাকে না, তেল চিটে কিন্তু পড়তেই থাকে। তো দেখো এগুলো সব বের করে তারপর হচ্ছে প্লাস্টিকগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে এর ওপরে যে নোংরাগুলো পড়ে সেই নোংরাগুলো যেন সব পরিষ্কার হয়ে যায়। এই যে দেখো এভাবেই কিন্তু পরিষ্কার করছি। তো এখন দেখো এগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এই কৌটাগুলো সব এরকম করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব, যাতে করে অনেকটা জায়গাটা কম লাগে। আর দেখবে একটু গুছিয়ে জিনিসপত্র রাখলে কিন্তু জায়গাটা অনেকটাই কম লাগে। আর গ্রামের পরিবেশ মানেই বুঝতে পারছো, খুঁটিনাটি এত জিনিসপত্র থাকে যেটা কিন্তু বলারই বাইরে। কারণ এই যে গ্রামে মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি, তো তাদের জন্য কিন্তু অনেক রকম জিনিসপত্র এক্সট্রা দরকার হয়, তারপর চাষবাসের জিনিসপত্র এক্সট্রা দরকার হয়। তো এইভাবেই কিন্তু অনেক জিনিসপত্র আমাদের কিন্তু থেকেই যায় বা লাগে আমাদের কাজে, সেই জন্য সেগুলো চাইলেও কিন্তু ফেলে দেওয়া যায় না। আর এটা কিন্তু একটা বস্তা দিয়ে তৈরি করেছিলাম। তো এটা হচ্ছে আমি ওই যে টেবিলের ওপরে পাতি, যেহেতু আমাদের টেবিলটা হচ্ছে প্লাস্টিকের, তার জন্য গরম লাগলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি টেবিলের উপরে এটা কভার হিসেবে পেতে দিই, তার উপরে কিন্তু তরকারি জিনিসপত্র এগুলো রাখি। তো দেখো এই নিচেরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এগুলোও কিন্তু সুন্দর করে রেখে দেবো এখন। কিচেনটা ডিপ ক্লিন করার সাথে সাথে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইগুলো করে নিই। সুধা দিবর দিদিভাই লিখেছে, হ্যাঁ গো সাবধানেই থাকা দরকার, তুমিও অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ দিদিভাই, তুমি যে গাছগুলো লাগাও সেই গাছগুলো না আমার ভীষণ ভালো লাগে, তো তুমি একটা গাছের পরিচর্যার ভিডিও অবশ্যই দিয়ে দিও। রকমারি ব্লগস আন্টি লিখেছে, খুব ভালো থেকো মানা, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই গডের কাছে প্রে করি। পানসি তরি, তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো, আমার গান শুনতে অবশ্যই এসো বন্ধু। হ্যাঁ অবশ্যই দিদিভাই, অবশ্যই যাব। আর তুমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করো, এটাই চাইবো। এম যে অধিকারী ফ্যামিলি, একদম ঠিক কথা বলেছো দিদিভাই, পাশে আছি সারা জীবন, অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই, ভালো থেকো সুস্থ থেকো। তো এদিকে দেখো যে সবজির যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এর উপরে যেহেতু কোনো রকম কাপড় দেওয়া নেই, তার জন্য দেখতে পাচ্ছ কি অবস্থা, এখানে কিন্তু একদম ধুলোয় ধুলোয় একাকার হয়ে গেছে। যাই হোক, এটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেব, নিয়ে তারপর জিনিসপত্রগুলো দিয়ে দেব। আসলে কি বলতো, সবসময় আর করা হয়ে ওঠে না, তার জন্য একটু অগোছলোই মাঝে মধ্যে কিন্তু হয়ে যায়, কিছু করার নেই, কারণ এইভাবেই কিন্তু চলতে হয়।
তারপরে দেখো এই সাইডটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যারা ইউটিউবে ব্লগ ভিডিও বিশেষ করে বানায় তারা ভাবে হয়তো, মানে অনেকেই ভাবে যে এই ভিডিও বানাতে কোনো রকম কোনো ব্যাপারই না, কিন্তু না, যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে ঠিক কতটা কষ্ট করতে হয়। একটা কাজ তুমি 5 মিনিটে করলে তুমি যখন ভিডিও শ্যুট করবে তখন তোমার সেই কাজটা কিন্তু আধা ঘন্টাতেও শেষ হবে না। তাই অবশ্যই এরকম ভেবো না যারা যারা ভাবো। তো এদিকে দেখো রান্না হচ্ছে, ততক্ষণে আমি কিন্তু ভাতের ফ্যানটা নিয়ে চলে এসেছি এদিকে মুরগিদের খাবারগুলো দেওয়ার জন্য। তার জন্য এখানে দেখো আমি গুঁড়ো ভাত নিয়ে এসেছি, আটা নিয়ে এসেছি। আটাও ছিল না, তো একজনের কাছ থেকে নিয়ে আসলাম। টাকা দিতে গেছিলো আমার হাজব্যান্ড, কিন্তু টাকা নেয়নি, বলেছে আটা নেবে। তো সেটাই সমস্যা হয়ে দাঁড়ালো, যেহেতু আমাদের 6 প্যাকেট আটা দেয়, আর 6 প্যাকেট আটা মানে বুঝতেই পারছো কতটুকু আটা। তো তারপরেও যখন চেয়েছে অবশ্যই আটাটা কিন্তু ফেরত দিতে হবে। আর হাঁস মুরগি থাকলে কিন্তু তাদের জন্য একটা সময় কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে, কারণ তারাও কিন্তু জীব, তাদেরও কিন্তু খিদে পাবে। আর খিদে পাওয়া মানেই কিন্তু সবার জন্যই ভাবতে হবে, তাই না? আমাদের মানুষের যেমন খিদে পায়, তাদের যেমন সারাদিন রান্না বান্না এগুলো করতে হয়, তাহলে তো হাঁস মুরগির জন্যও করতে হবে। এখানে দেখো তেলাপিয়া মাছ কিনে এনেছে আমার হাজব্যান্ড বাজার থেকে, আর এই 3টে মাছ জানো তো 80 টাকা নিয়েছে। আর এরকম বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে আমার না প্রচুর পরিমাণে একটা গায়ে লাগে, কেন জানি না, আমার ভালো লাগে না যে মাছ কিনে খেতে। ওই যখন যে মাছগুলো আমাদের বাড়িতে হয় না বা পুকুরে হয় না সেই মাছগুলো ঠিক আছে, কিন্তু তাছাড়া কিন্তু আমার মোটেও ভালো লাগে না। যাই হোক, তারপরেও নিয়ে এসেছে, এটাই হচ্ছে বড় কথা। তো এদিকে দেখো বাসনপত্রগুলো অল্প স্বল্প ধুয়ে নিচ্ছি, আর কিছুটা হচ্ছে পুকুরে ধোবো, কারণ এই কাপ টাপগুলো না পুকুরে নিয়ে গেলে ঝট করে যদি পড়ে যায় তো ভেঙে যায়। এই করে করে প্রচুর পরিমাণে কাপ কিন্তু ভেঙে গেছে, তার জন্যই দেখো এখানে আমি ঘরেই কিন্তু এগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। সাথে হচ্ছে এই যে এই ট্রেটা না এমনভাবে ভেঙেছে যে কি বলবো, কোনো রকমভাবে কিন্তু প্রেশার করা হয় না এর ওপরে, তার উপরেও প্রচুর পরিমাণে একদম কুচি কুচি হয়ে ভেঙে গেছে। মানে এমনি এমনিই ভাঙছে, কেন জানলাম না, বুঝতেই পারলাম না। তো এদিকে দেখো গ্লাস ঘটি বাটি এগুলো যা আছে সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ গ্লাসটা না ধুলে না কেমন কেমন যেন একটা হয়ে যায়, আর এর মধ্যে কেমন একটা মানে কয়লা কয়লা মতো ধরে যায়, কেন জানি না, হয়তো জলের আয়রনটা বেশি তার জন্যই হতে পারে, কিন্তু এটা যদিও পুকুরের জল। তারপর দেখো এখানে চালের যে জলটা ছিল, চাল ধোয়া জলটা, সেই জলটাই কিন্তু আমি এখানে গাছের গোড়াতে সব দিয়ে দিচ্ছি, কারণ শুনেছি চাল ধোয়া জল নাকি গাছে দিলে গাছের গ্রোথটা ভালো হয়। জানি না সত্যি কিনা, তারপরেও কিন্তু দিয়ে দিলাম। এখন হচ্ছে দুপুরবেলা, অনেকটা কাজ করে নিলাম। সকালবেলা প্রায় 10টার দিক থেকে বসে চাল ধরতে গেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটাই রোদ ছিল, গরম ছিল যে চাল ধরার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো রেশনে গিয়ে সেখান থেকে চাল আটা এগুলো নিয়ে এসে তারপরে দেখো বসেছিলাম আমি সেলাইয়ের কাজে। তো আমার সেলাইয়ের কাজে বসে অর্ধেকটা ব্লাউজ বানিয়ে তারপরে এদিকে চলে এসেছি, ঠাকুর পূজা দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন বাজে ওই 1টার কাছাকাছি, মানে 1:30টার কাছাকাছি বাজে। তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো, তারপর হচ্ছে আবারও কাজে বসবো, কারণ কাজগুলো সত্যিই করে দিতে হবে, কারণ সত্যি কাজগুলো অনেকটা শর্ট টাইমের মধ্যেই দিয়ে গেছে, আর সেগুলো করতে হবে। তোমার কি সমস্যা না সমস্যা সেটা তো আর সবাই দেখবে না, একটা দিন দুটো দিন হয়তো সমস্যাটা দেখবে, তারপরে কিন্তু মানুষ আর সমস্যা দেখবে না। তাই অবশ্যই তোমাকে কাজগুলো কিন্তু আগে করতে হবে। তো এখানে দেখো বেশ কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, শাড়িগুলো, তো সেই শাড়িগুলো সমস্ত সব গুছিয়ে এখন রেখে দেব, যাতে করে ধুলো না পড়ে, কারণ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, নিচে যেমন পরিমাণে ধুলো জমে যাচ্ছে না, উপরেও না সেভাবেই ধুলো জমে যাচ্ছে, কারণ এই যে গাছ আছে, গাছের পাতাগুলো সব উড়ে উড়ে জানালা দিয়ে কিন্তু ঘরের মধ্যে চলে আসছে, কেমন বিশ্রী একটা, মানে পা পাতা যাচ্ছে না, মনে হচ্ছে কতদিন যেন ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা হয় না, এমনই মনে হচ্ছে। যাই হোক, এখানে দেখো আমি কিন্তু সবগুলো গুছিয়ে নিচ্ছি শাড়িগুলো। আর আমার একটা খুব বাজে ব্যাড হ্যাবিট জানো তো, যে আমি কোথাও যাওয়ার সময় একটা শাড়ি পরে যাব বা একটা জামা পরে যাব, তা না করে আমি কিন্তু যত জামা প্যান্ট আছে সব বের করার চেষ্টা করি, কেন জানি না, সব বের করে সব রেখে দিই, তারপরে একটা পরে চলে যাই, আর তারপরে কিন্তু ওইভাবেই থেকে যাই কয়েকদিন। তো এটা আমার সত্যি কথা একটা ব্যাড হ্যাবিট বলতে পারো।
তো আমার এই শোকেসের মধ্যে সব আমার শাড়িগুলোই রেখেছি, যদিও এখানে আমার ওই হ্যাঙ্গিং করার না কোনো রকম অপশান নেই, তার জন্য করতেও পারি না। আর এখানে দেখো একটা ছোট বস্তা নিয়েও বসেছি, একটা হচ্ছে পাপোশ বানাবো, আর সাথে বেশ কিছু সুতো এর মধ্যে রেখে দিচ্ছি। এই ভিডিওটা শ্যুট করার পরে আর একটুও কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়েছি যে কি বলবো। সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু আর কিছুই করতে পারিনি। যাই হোক, তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। যত রকমের সুতো ছিল দেখো এর মধ্যে কিন্তু সব রেখে দিচ্ছি, কারণ ছোট্ট ড্রয়ারের মধ্যে না থাকছে না সুতোগুলো, কেমন যেন গুলিয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, একটা একটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে না। আমার হাজব্যান্ড খুব বকাবকি করছিল যে এটা কি করেছো, সুতোগুলো এত দাম দিয়ে কিনে। তারপরে আমার হাজব্যান্ড কিন্তু ঠিক করে দিয়ে গেছে আর বলেছে এভাবে রেখো না, সব হচ্ছে আলাদা আলাদা করে রাখার চেষ্টা করো। সেই জন্য দেখো এই বড় বক্সের মধ্যে কিন্তু ভরে দিচ্ছি। আর মেশিনটা আবার এই ঘরে নিয়ে চলে এসেছি, কারণ এই ঘরে না তবুও বসা যায়, ওই ঘরটা বসা যায় না, এতটাই গরম লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।